কাপড়গুলো পরিষ্কার করে ধুবি, একটা দাগ যেন না থাকে কাপড়ে। এই এগুলো কে ধুবে? আমি? জীবনে তো এত দামি ড্রেস চোখেও দেখিসনি। এই কাপড়গুলো ভালো মতো ধুয়ে দিবি, ঠিক আছে? একটা ড্রেসও যেন আমার নষ্ট না হয়। অনেক ষড়যন্ত্র করে এই বাড়ির বউ হয়ে এসেছিস না? তোর এই বাড়ির বউ হওয়ার শখ একটু মিটিয়ে দেব। শখ তো পরে মিটবে খালামণি, এখন তো বাথরুমে দাঁড়ানোর সাথে সাথে চিৎপটাং হয়ে পড়ে যাবে। ওর কোমর ভেঙে গেলে ওর বাবা ওকে এমনিতেই বাড়ি থেকে এসে নিয়ে যাবে। এই কাপড় নিয়ে যেতে যদি এত সময় লাগাস, তাহলে এগুলো ধুবি কখন? যা। ও মা গো, পড়ে গেলাম। খালু চিৎকার শুনতেছি, চলো চলো দেখি। ও মা, ও মা গো, আচ্ছা, কিভাবে পড়লা তুমি? একটু সাবধানে চলবা না? বাথরুম কেন যেন পিচ্ছিল করে রাখছিল, আমি গিয়া পা দিছি আর সরাত করে পড়ে গেছি। ও বাথরুম আবার কে পিচ্ছিল করে রাখলো? আমি জানি কে বাথরুম পিচ্ছিল করে রেখেছে। ময়না, তুই এই কাজটা করতে পারলি? ময়না, তুই এতটা নিচ? তোকে আমি কাপড় কাচতে দিছি বলে তুই বাথরুমটা পিচ্ছিল করে রাখলি? আমি তোকে ছাড়বো না, তোর জন্য খালুর আজকে এই অবস্থা। সঞ্জীব আজকে বাসায় আসো, আমি তোকে এমন শিক্ষা দিব না, তোকে আমি এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। আর এই উচিত শিক্ষাও তোকে আমি দিয়ে ছাড়বো। বাবা, বাবা আপনি বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু জানি না। বাবা অন্তত আপনি আমার ভুল বুঝেন না বাবা। তুই একটা কথা বলিস না, তুই আমার চোখের সামনে থেকে যা। সজীবের মা, এই মেয়ে তো ভালো না, এই মেয়ে আমার বাইরে ফেলবো। ও ও মা, খালু, আমি থাকতে আপনারা একদম কোনো চিন্তা করবেন না। আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দিব না। এর উচিত জবাব আমি দিয়েই ছাড়বো। সজীবের মা, ও ফ্রিজ থেকে যদি বরফ থাকে আমার একটু বরফ লাগায় দাও, আমার অবস্থা খুব খারাপ। দোস্ত তুই বিশ্বাস কর, তোর যে কপাল তা আমাগো এলাকার আশেপাশের তো কারো নাই। আমি মনে করি এই রকম কপাল আগামীতে কারো হইব না ইনশাল্লাহ। তোর কি আর কোনো কাজ নাই? একই পেশাল বারবার পারতাছোস? আমি আছি একটা পেরেশানির মধ্যে, তারপরে একই পেশাল পারে বারবার। আরে দোস্ত, তুই আমার এইগুলা কি কথা শুনাইতেছিস? হ্যাঁ, বাড়িতে দুইটা সুন্দরী মাইয়া, একটা তোর বউ আর একটা তোর খালাতো বোন। তোরে দুইজনেই তো একবার সেই লেভেলের ভালোবাসে, দুইজনেই তোর প্রেমে ফিদা। তারপরে তুই কি এমন পেরেশানিতে আছস, আমি তো সেইটাই বুঝি না রে দোস্ত। তো কি এটা কি মহা আনন্দের? অবশ্যই আনন্দের। মনে কর তোর খালাতো বোন, তারে আমি দেখছি, আমার তো মনে কর সেই রকম ভাল লাগছে। আর তোর বউরে আমি দেখছি, আমার তারেও ভাল লাগছে। এখন তুই তাড়াতাড়ি যে কোনো একটারে পাইছালো, বাকিটা মনে কর আমি সামলাইতেছি। কি কইলি তুই? না মানে আমি কইলাম যে তুই তোর বউর দিকে একটু নজর রাখ, তার সাথে একটু ভালো ব্যবহার কর। আর তোর যে খালাতো বোন, তার ব্যাপারটা আমার উপরে ছাইড়া দে। ময়নার সাথে সম্পর্ক আমার কোনোদিনও ভালো হইব না, ওর আমি দুই চোখেই দেখতে পারি না। কি কইলি তুই? তুই দুই চোখে দেখতে পারস না? দোস্ত আমার মনে হয় কি, তোর এই চোখ আছে না, তোর চোখের সমস্যা। তুই এক কাম কর, তুই ভালো একটা ডাক্তারের কাছে যায় চোখ দুইটা পাল্টাই ফেলা। তারপরে এই যে আমার মতো চোখ আছে না, এই রকম চোখ লাগাই নিয়ে তারপরে মনে কর যে আশেপাশে যে মাইয়াই দেখবি, ওই মাইয়াই মনে কর যে ভালো লাগবে। এই তোর বলছিলাম না এক কথা বারবার কবি না? ঠিক আছে, তুই একই কথা বারবার কইতাছস না, তোর সামনে মেয়ের আসবো না। এই দোস্ত তুই রাগ করতেছস কেন? অবশ্য তোর যে মার্কেট, তাতে তুই রাগ করবি না তো কি আমি রাগ করব? আমার দিকে তো কোনো মাই এত তাকান দূরের কথা, মনে কর যে কোনো কুত্তা? কি কইলি? মানে কোনো কুত্তাও তোর দিকে ফিরে তাকায় না, তাই তো? এই বেটা, এতবার ফালাই দিও না। হ্যাঁ, গাঙ্গের জলে ভাইসা আসি নাই, এখনো যদি চাই মনে কর যে বেটা 2-4 সময় আমার পিছনে প্রেম করার জন্য লাইন ধরবো, জানোস? ওরে বাবা রে বাবা, 2-400 দরকার নাই, তুই মাত্র 2-1টা প্রেম করে দেখা, তাইলে বুঝবো তুই একটা পুরুষ মানুষ, তোর হেডম আছে। তুই কি আমার চ্যালেঞ্জ করলি দোস্ত? হ্যাঁ করলাম। ঠিক আছে, আমিও তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম।
তোর আমি দেখাই দিমু। আমিও দেখতে চাই। দেখ মনে কেমনে প্রেম করস, শালা লুচ্চা, একটাও পাত্তা দিব না। হ্যাঁ? সজীবের মা, আমার বাজাটা ভাঙ্গা গেছে, আর সবচেয়ে বেশি ব্যথা পাইছি বাম পায়ে, পাটা বোধহয় মুচকা গেছে, আমি বোধহয় আর হাঁটতে পারব না গো। আর বাম হাতটা আমি তো নড়াতেই পারতাছি না। ও ও কপাল ভালো, মাথাটা ফাটেনি। এই বয়সে যদি পড়ে গিয়ে তোমার স্ট্রোক করতো তাহলে তো বাঁচানোই যেত না। আমি তো বাথরুমে যেয়ে দেখে আসলাম, দেখে তো মনেই হলো কেউ যেন ইচ্ছা করে বাথরুমটাকে সাবান দিয়ে পিচ্ছিল করে রাখছে। আম্মা বিশ্বাস করেন, আমি এই ব্যাপারে কিছুই জানি না। বাথরুমে কে সাবান ফালায় রাখছে আমি জানি না। তাছাড়া আমি কেন বাথরুম পিছলা করে রাখতে যাবো কোন? এই তুই রাখস নাই তো কেন রাখছে? এই বাড়িতে পিচ্ছিল করে বাথরুম রাখার মানুষ আর কেন আছে? হ্যাঁ, সব দোষ তোর, তুই এই কাজ করছস, তুই করছস। এখান থেকে যাও, তোমাকে আর ভালো মানুষই দেখাতে হবে না। আমার একটু বাবার কাছে থাকতে দেন আম্মা। আমি না একটা মালিশ বানাইতে জানি। ওই মালিশটা বানায় আর যদি বাবার একটু মালিশ করে দিই তাহলে বাবার নিশ্চয়ই আরাম লাগবো। যাও এখান থেকে, তোমাকে আর বশীকরণ মালিশ করতে হবে না। যে অপরাধ করছো না, সেটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এই ভাই, তুমি কি ভাবছো আমরে আহত করলে আমি ভয় পাইয়া তোমারে মাথায় করে নাচবো? হ্যাঁ, তুমি যাও, যাও, আমার চোখের সামনে থেকে যাও। তোমারে দেখলে আমার আরো যন্ত্রণা বাইরে যাইতেছে। ওমা, ওয়াল্লাহ ওয়াল্লাহ। যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে এই বাড়ি থেকে তাড়াইতে হবে। আমি তো এই মেয়েটারে খুব সহজ সরল ভাবছিলাম, কিন্তু আসলে তা না, সে তো ভালো মেয়ে না। ও ও তো সমস্যা। সমস্যা তো আছেই, না হলে কি আর আমার ছেলের কাঁধে চড়ে এই বাড়িতে আসে? বলে আমি বোধহয় আর হাঁটতে পারবো না, আমার পাজার অবস্থা শেষ। আরে এত আবকা বকবে না তো, ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। আচ্ছা, সারাদিন তুমি কই কই থাকো বলো তো? এদিকে কি ঘটনা ঘটেছে তুমি জানো? কি হয়েছে? তুমি যে একটা বস্তির মেয়ে বাড়িতে নিয়ে আসছো না, ওই বস্তির মেয়েটা চক্রান্ত করে বাথরুম পিচ্ছিল করে রাখছিল যেন আমরা সবাই পা পিছলে পড়ে মারা যাই। হায় আল্লাহ, তারপর? ময়না বাথরুমের ফ্লোরে না সাবান ঘষে দিয়ে আসছে। খালা যখন ওকে কাপড় কাচতে বলেছিল, আমি তখন থেকেই খেয়াল করছিলাম ও কেমন যেন একটা ঘড়িমসি করতেছিল। তারপর? তারপর আর কি, আমি আর খালা ওকে জোর করে বাথরুমের দিকে ঠেলে দিয়েছিলাম, কিন্তু ততক্ষণে খালু বাথরুমে পা রাখতেই পিচ্ছিল খেয়ে একদম পড়ে গিয়ে কোমর পা ভেঙে ফেলেছে, এখন বিছানায় শুয়ে আছে। হায় হায়, কি বলতেছো তুমি এসব? আমি বাড়িতে নাই আর এত কিছু ঘটে গেছে? হ্যাঁ, এত কিছু হয়ে গেছে। তুমি যদি এখনো এই মেয়েটাকে না তাড়াও না, ও এক এক করে আমাদের সবাইকে এরকম বিছানায় ফেলে দিবে। ময়না, এই ময়না, ময়না। কে রে, বাথরুম নাকি তুই পিচ্ছিল করে রাখছিস? কথাটা কি সত্য? আমি তো কিছু জানি না। জানোস না মিথ্যে কথা বলা হইতেছে? এখনো সময় আছে, স্বীকার কর। আমি যে কাজ করি নাই সেটার জন্য অন্যায় স্বীকার করুন কেন? তুই অস্বীকার করলেও কোনো সমস্যা নেই, আমি সব কিছুই বুঝতে পারতেছি এই বাড়ির ভিতরে কি হইতেছে কি না হইতেছে। শোন, এই বাড়িতে যত অঘটন ঘটবে সব কিছুর দায়ভার তুই নিবি, বুঝতে পারছিস? শুধুমাত্র তুই নিবি। আমি গরিবের মেয়ে দেখা আমার সাথে আপনারা সবাই এমন করতেছেন না? তুই শুধু গরিব না, তুই একটা লোভী মেয়েও। নয়তো তোর মতো মেয়ে কিভাবে স্বপ্ন দেখিস যে একটা মিয়া বাড়ির বউ হবি? নাটক কম কর, তোরা নাটক করতে হবে না, আমার সামনে তোর ভালো সাজতে হবে না, তোর সব চালাকে আমি ধরে ফেলছি। শোন, তোকে একটা কথা বলি, আজকের পর থেকে তুই আর আমার রুমে আসবি না। তুই বাইরে থাকবি, কোথায় ঘুমাবি না ঘুমাবি একান্ত তোর ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার দেখার বিষয় না। ইস, আঙ্কেলের জানি এখন কি অবস্থা, কত ব্যথা পেয়েছে আঙ্কেল পায়ের মধ্যে, এখন কি হবে? কতক্ষণ ধরে শোনো না,
আঙ্কেলকে একটু দেখে আসো না, আঙ্কেলের অবস্থা অনেক বেশি খারাপ, অনেক বেশি ব্যথা পেয়েছে পায়ের কোমরে। যাও না, একটু দেখে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলেছিলাম না তোকে, এই বাড়ি থেকে তোকে আমি তাড়িয়ে ছাড়বো। হ্যাঁ, আমি হলাম পূজা আর তুই হলি একটা গেও ভূত। তোকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। উজার কাজ উজা অলরেডি শুরু করে দিয়েছে, এখন শুধু ভূত পালানো বাকি। আরে শোন, যে হাত দিয়ে তোকে আঘাত করেছে না, একদিন দেখবি সেই হাতই তোকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে। দাদু তুমি বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমি তো জানি তুই কিছু জানিস না, কিন্তু তুই যদি এখন গলায় সাপ পেঁচিয়ে ওদের সামনে গিয়ে বলিস, ওরা বিশ্বাস করবে না। দাদু আমার এই বাড়ি থেকে যত তারা না দিতে। এই যে আমি বেঁচে থাকতে এই ক্ষমতা কারো হবে না, তোকে কেউ বের করে দিতে পারবে না, তুই নিশ্চিন্ত থাক। দাদি, সে তো আমার তার ঘরে আর যাইতে মানা করছে। তো কি হয়েছে, সে কয়দিন তুই এসে আমার কাছে থাকবি? ওনারা ছাড়া তো আমার ঘুম আসবো না। ওরে বাপ রে বাপ, মহাব্বত কত! উনি তো আপনার এখনো ভালোই বাসলো না, আপনি তার জন্য রাতের ঘুম হারাম করে দিলেন। আহারে মহাব্বত! করুন কও, স্বামী তো। তোকে একটা ম্যাজিক দেখাবো, দেখবি? কি ম্যাজিক? আস্তে আস্তে গিয়ে দরজাটা খুললেই দেখতে পাবি ম্যাজিকটা। আস্তে করে যাবি, পায়ের আওয়াজ করবি না। যা। আরে বৃষ্টি পড়ে গেলে? কিভাবে পড়ে গেলে? দাদি জুতা স্লিপ করেছিল আর কি। মাঝে মাঝে অবশ্য জুতা স্লিপ করা ভালো। ব্যথা পাওনি তো? না না, কোথাও ব্যথা লাগেনি, আমি ঠিক আছি। কিছু বলবে? না, কিছু বলবো না। আসলে দেখতে এসেছিলাম তুমি কি ঘুমিয়ে পড়েছো না সজাগ আছো। আপাতত জেগেই আছি, তুমি এখন আসো। তুই আমার কষ্ট থেকে খুব হাসছিস না? দাঁড়া, তোকে আমি এমন মজা দেখাবো না। ম্যাজিক দেখলি? ও এসে দাঁড়িয়েছিল কেন জানিস? আমরা কি গল্প করছি সেটা শোনার জন্য। এলে মালটু খাইলো, আজকে মাল অনেক খাওয়া বেশি হয়ে গেছে একবার। এই তোর কি হয়েছে রে? হ্যাঁ, পেটের ভিতরে কি পাইপ লাগাই দিলি নাকি? আর বেটা আস্তে খা, মইরা যাবি তো। ভালো লাগে না রে, কিচ্ছু ভালো লাগতেছে না। দিনের পর দিন খালি ঝামেলা বাড়তেই আছে। তার কোন দুঃখে যে মায়ের আমি বিয়ে করে নিয়ে এসেছি কে জানে। আরে দোস্ত, এত চিন্তা করো স্কিল দিকে, সব ঠিক হয়ে যাবে। হবো না, হইলে অনেক আগেই হইতো। দিনের পর দিন ঝামেলা খালি বাড়তেই আছে। আজকে কি হয়েছে জানোস? কি হয়েছে তুই কি কইছস? না গেলে জানাম কেমনে? ওই কি কইছে রে? আরে কি কয় তো চালি পাইতেছে না, এক সময় এক কথা কইতেছে, কোনো লাইন নাই। ও তাই তো, আমি তো কই নাই না, ভুলে গেছিলাম। আবার ভালো করে বুঝতেছে না কিছু। আরে আজকে আমার বাপে আসার খেয়া পইরা মারাত্মক ব্যথা পাইছে। হ্যাঁ, কস কি? এই তোর বাপের ধাক্কা দা ফালাই দিছে কে? খালি একবার আমার নাম ডাকো, একবার শেষ করে আলাই দিব। ওরা ডিম করবা, কিছুই করতে পারবো না।
তার কারণ আমার বাপের কেউ ধাক্কা দিয়ে ফালাই নাই, আমার বাপে একলাই পড়ে গেছে। হ্যাঁ কি কইলি? ওই তোর বাপের বয়স কত রে? হ্যাঁ তোর বাপের যত বয়স আমার বাপেরও তত বয়স, তোর বাপেরও তো একই বয়স নাকি? আমরা সবাই বন্ধু, আমরা তো বাপেরা বাপেরা বন্ধু, তাহলে বয়স তো সমান সমান নেব, তাই না দোস্ত? অরিজিনালের ব্যাকল বুঝেই নাই। ওই ঘটনা হলো তোর বাপে তাইলে এই 60 বছর বয়সে হাঁটতে যা বইরা গেল কেমন? হ্যাঁ তোর বাপে কি হাঁটা শিখে নাই? হ্যাঁ আরে শালা আমি কার লগে কি কইতেছি? হ্যাঁ আই তুই চুপ, একদম চুপ। তোর কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তোর কথা শুনতে আমার হেভি মজা লাগে। কারণ কি জানোস, আমি তোরে মনে মনে খুব হিংসা করি। হিংসা করার কারণ তুই জানোস না? কারণ তোর বাড়িতে শালা দুইটা সুন্দরী মাইয়া, হ্যাঁ সবাই তোরে নিয়ে কারাগারি করে। আর আমার কি হয় জানোস, আমগো পাড়ার যে কুত্তা আছে না, কুত্তা আমি একটু ফিরতে নাই দিলেই আমারে নিয়ে কারাগারি করে। এটা কিছু হইল বেটা? আমি তো মানুষ নাকি? হ্যাঁ কুত্তার বংশ চিনছে। হ্যাঁ মামা শোন না, একটা বুদ্ধি দে না, আমি কেমনে, হ্যাঁ আমার যে বউ আছে না ময়না, ময়নার জন্য আমার বাড়ির দরজা কেমনে চিরতরে বন্ধ করা যায়? শোন, ময়নারে নিয়া তোকে বাড়ির বাইরে দাঁড় করে রাখবি, তারপর আস্তে আস্তে তোরা বাড়ির শখ করলে বাড়ির ভিতরে ঢুকে যাবি। তারপর তোকে বাড়ির যে মেন দরজাটা আছে না, ওইটা মনে করে আটকে দিবি, ব্যাস ময়না বাড়ির বাইরে। কেমন দিলাম দোষ? হ্যাঁ তোর বুদ্ধি শুনে না আমি এত খুশি হয়েছি যে, এত খুশি হয়েছি যে 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 কি দোষ? হ্যাঁ টাকা দিতে মন চাইতেছে? হ্যাঁ তাহলে দে। নাকি তোর সুন্দরী খালাতো বোনের লাগে আমার প্রেম করাই দিতে মন চাইতেছে? জুতা দিয়ে পিঠে কপালের চারা খুলে ফেলতে ইচ্ছা করতেছে, আর একটা বুদ্ধি দিছে। এই কে তুমি? তোমাকে আগে তো কোনোদিন দেখিনি। তুমি কি নতুন কাজের মেয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে যে মানে? আরে কাজ তো করছো, লজ্জার কি আছে? চুরি তো করে আর খাচ্ছ। কেমন আছো? এতদিন পরে বোনের কথা মনে পড়লো? আরে খুব ব্যস্ত থাকি, কত কষ্ট করে যে সময়টা বের করছি এখানে আসার জন্য, আচ্ছা। আমি তো সময়ই পাই না। ঠিক আছে বসো। আচ্ছা ঠিক আছে, বসো তুমি, ঠিক যাও। আছে। ভাইজান, তুমি তো আমার বাড়ির রাস্তা ভুলেই গেছো। আচ্ছা, তোমার বোনটাকে তোমার দেখতে মনে চায় না? আর বলিস না, কাজের অনেক চাপ, অনেক কষ্ট করেও সময় বের করা যায় না। তাই এই মেয়েটা কে রে? নতুন কাজের মেয়ে নাকি? হ্যাঁ, নতুন কাজের মেয়ে। হ্যাঁ ভালো, মেয়েটা বুঝি ভালোই কাজ করে, তাই না রে? তা করে। এই দাঁড়াইছিস কেন? বাড়িতে মেহমান আসলে চা পানিতে দিতে হয়, যা চা করে নিয়ে আয়। না, ময়না চা করতে যাবে না। আরে ময় মাঝে কেমন আছেন? আমি ভালো আছি সুলাইমান, কিন্তু আমার বোন মনে হয় ভালো নাই। ওর স্মৃতিশক্তিটা লোপ পেয়েছে। আরে ওর স্মৃতিশক্তি লোপ পেয়েছে মানে? স্মৃতিশক্তি নষ্ট না হলে নিজের পুত্রবধূকে কেউ কাজের মেয়ে বলে বলো? কি পুত্রবধূ? সচিব বিয়ে করেছে? হ্যাঁ, সজীব বিয়ে করেছে। সজীব ধর্মমতে ময়নাকে বিয়ে করেছে, ও সজীবের বউ। এই মেয়েটা হলো গরিবের মেয়ে, ওই জন্য তোমার বোন তাকে কাজের মেয়ে বানিয়ে রেখেছে। ছি, এটা কি শুনতে পারলাম? আরে শোন, তোর শাশুড়ি মা যদি তোকে কোনো মেহমানের কাছে কাজের বুয়া হিসাবে পরিচয় করে দিত, বলতো তোর কেমন লাগতো? ভাইজান, এই মেয়ে তো মোটেই ভালো না। তোমাদের জামাইকে এমন আহত করছে, সে তো বিছনায় পড়ে আছে। আমি জানি ও যে আহত হয়েছে, হাতে পায়ে ব্যথা পেয়েছে, সে ব্যথা একদিন সেরে যাবে, কিন্তু এই মেয়েটা যে মনের ভিতর যে ব্যথা পেয়েছে, সে ব্যথাটা কি কখনো ভোলা যাবে? ওই মেয়ে ভুলতে পারুক আর না পারুক,
তাতে আমার যায় আসে না। ও, তার মানে তোর ছোটলিপিটা তুই ছাড়তে পারবি না। তোর যতদিন মন মানসিকতা পরিবর্তন না হয় ততদিন আমি তোর বাড়িতে আসবো না। আর শোন, তুই ভুলেও কখনো আমার বাড়িতে যাবে না। আমি আসি। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি না জেনে শুনে তোমাকে কষ্ট দিয়েছি। মা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনি যে মেয়েটার পক্ষ নিয়ে আমার ভাইয়ের সামনে আমাকে ছোট করলেন, আমাকে অপমান করলেন, এই মেয়েটাকে বলেন না আমার সজীবের ব্যথাটাকে ভালো করে দিতে। কি রে, পারবি না? পারবো দাদি। তাহলে তাই হোক। যে অভিযোগে তুই অভিযুক্ত, সেই অভিযুক্ত থেকে সম্পূর্ণ খালাস হতে হলে আমার খোকাকে ভালো করে তুই দেখিয়ে দে তুই সম্পর্ক, বিশ্বাস আর হাড় জোড়া লাগাতে পারিস, ভাঙতে পারিস না। দাদি, তুমি আমার পাশে থাইকো, তাইলে হয়তো আমি সব ঠিকঠাক মতো করে যেতে পারবো। বাবা, শরীরটা কেমন লাগতেছে? একটু ভালো বাবা রে। তোর চেহারার একই অবস্থা করছোস। শোন, সময় মতো খাওয়া দাওয়া, সময় মতো ঘুম না পারলে তুই তো অসুস্থ হয়ে যাবি রে বাপ। আর ঘুম? বিশ্বাস করো বাবা, আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে যেতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। কিভাবে যে মেয়েটার জীবনের সাথে জড়ায় গেলাম আমি কিছুই বুঝতে পারতেছি না। হুট করে সব কিছু আলোচনা হয়ে গেছে, আমার কল্পনাই হইতেছে না। আমিও কল্পনাই করতে পারি নাই যে আমাদের পরিবারের সদস্যকে এই মায়াটা মায়েরা ফেলার জন্য একটা ষড়যন্ত্র করব, ষড়যন্ত্রের ফাঁদ পাতব, আর সেই ফাঁদে পড়বি পর আমিই পড়ব। তবুও সান্ত্বনা যে তোদের কেউ কোনো ক্ষতি হয় নাই রে বাপ। তুমি কোনো চিন্তা করবা না, ওই 3rd ক্লাস মায়াটাকে বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা করতেছি। যদিও ওদের কাছে আমার লিখিত ইষ্টম আছে। তাতে কি হয়েছে, যা খুশি তাই করুক, ওকে বাড়ি থেকে বের করেই ছাড়বো আমি। আব্বা, আপনার লাগে তেল নিয়ে এসেছি, তেল মালিশ করে দিলে দেখবেন আপনার মাথার যন্ত্রণা কমে গেছে, আপনিও ঘুমাইতে পারবেন। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি কাটা ঘায়ে নুনের সিটা দিতে আইছো না? আব্বা, আমি আপনার ব্যথা বাড়াইতে আসি নাই, আমি আপনার ব্যথা কমাইতে আইছি। আপনি আমার একটা সুযোগ দেন, আমি এমন সুন্দর করে আপনার পায়ের মধ্যে তেল মালিশ করে দেবো, দেখবেন আপনি আরাম পাইবেন। তুমি যে কি সেবা করবে সেটা আমি খুব ভালো জানি। তুমি যাও, যাও তো এখান থেকে যাও। এই সজীব, যাইতে কা। এই কথা কি কানে যায় নাই? আব্বা কি বলছে? যা এখান থেকে, যা যা। আমি দাদি জানের অনুমতি নিয়ে তারপরে আব্বার সেবা করতে আইছি। তোমার দাদিরে গিয়া কও আমি তোমার সেবা নেই নাই, তোমার ঘর থেকে বাইর করে দিছি। এই সজীব, ওরে ঘর থেকে বাইর করে দে, বাইরে যাইতে ক। এই বসে রইছিস কেন? আব্বা যাইতে বলতেছে না, যা। আমার কিন্তু এই মেয়েরে দেখে আরো যন্ত্রণা বাইরে যাইতেছে রে বাপ, ওরে যাইতে ক। এই কি করে রে? না না না, বাবা একটু চুপ করে থাকি, আমার একটু তেল মালিশ করতে দেন, দেখবেন আপনার হাড় নরম লাগতেছে। কি ব্যাপার, এই তেলের মধ্যে ঘুমানোর কিছু আছে নাকি? আবার যে ঘুমাই গেল? আরে না, এই যে দেখেন গাছ আন্ত জিনিস দিয়ে তেল বানানো, ঢাকার কাছে নেন, তাইলেই বুঝতে পারবেন। এটা দিয়ে মালিশ করে দিছি তো, তার কারণে আব্বা আরাম পাইছে, যার কারণে ঘুমাই গেছে। ও মা, কিছুই তো বুঝি না ওনার। বাবা ঘুমাইতেছে, এটা তো খুশির জিনিস, এটা তো ওরা কয়। খালামণি,
তুমি এমন একটা কাজ কিভাবে করতে পারলে বলো তো? তুমি একটা বাজে ভিলেন মেয়ের হাতে কিনা খালুকে সুস্থ করার দায়িত্ব দিয়েছো। তুমি জানো এই মেয়েটা খালুকে একদম সুস্থ করার নামে না ল্যাংড়া বানিয়ে ছাড়বে। কিন্তু আমার কিন্তু সেটা মনে হয় না। তা তোমার কি মনে হয় এই মেয়েটাকে খালুকে সুস্থ করতে পারবে? অসম্ভব, কোনোদিনও হতে পারে না। ও যদি পারে না তাহলে আমার কান কেটে আমি কুকুরের গলায় ঝুলাবো। দেখেছো সজীবের মা, একদিনের মধ্যে মেয়েটা আমাকে কিভাবে সুস্থ করে ফেলেছে। মেয়েটার হাতে জাদু আছে। খালু, ঘা করার পর কি সেখানে মলম লাগিয়ে কোনো লাভ আছে? অবশ্যই লাভ আছে, কেন লাভ হবে না? যার ঘা হয়েছে সে তো অন্তত বেঁচে যাবে। কিন্তু তাতে কি অপরাধীর কোনো শাস্তি হয়? হ্যাঁ, শাস্তি হবে, তবে অপরাধ প্রমাণ না হলে অপরাধী বলা যায় না। তার মানে আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না যে ময়না আপনাকে বাথরুমে পিছলে ফেলে দিয়েছে? কেন বিশ্বাস করব না? বিশ্বাস করি, বিশ্বাস হয়, আবার বিশ্বাস হয় না। কারণ ওই বাথরুমে তো আর সিসি ক্যামেরা লাগানো নাই যে কে পিচ্ছিল করে রেখেছিল সেটা দেখে বলবো। তুমি কি বলতে চাও? না, আমি কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই যে মেয়েটা আমাকে অল্প সময়ের মধ্যেই সুস্থ করে ফেলেছে। ওর হাতে জাদু আছে। খুন করে কান্না করলে না খুনের শাস্তি মাফ হয়ে যায় না খালু? অবশ্যই শাস্তি হবে, কেন শাস্তি হবে না? হ্যাঁ, তবে যে অপরাধ করেছে সে শাস্তি পাবে, আর যে অপরাধ করে নাই সে শাস্তি পাবে না। সেটা যদি ময়না হয় ময়না শাস্তি পাবে, আর যদি অন্য কেউ হয় অন্য কেউ শাস্তি পাবে। ময়না, যাও তো এক কাপ চা বানিয়ে নিয়ে সবার জন্য। আচ্ছা আম্মা, আপনিও কি এক কাপ চা খাবেন? বানাই নিয়ে আসি। খাবো, তবে আমার চায়ে বেশি করে বিট মিশিয়ে নিয়ে এসো। বাবা, হুম, আপনি তো চা খাইবেন, আমি আপনার জন্য বানাই নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা আপনি বসেন, আমি নিয়ে আইতেছি। চিনি দিও না। আচ্ছা ঠিক আছে, আমার মনে আছে। দাঁড়াও, ওষুধের প্যাকেট তো আমার হাতে, তুমি কি মিশাইতেছো? না মানে খুব ভালো জিনিস, খুব উপকারী জিনিস। আর এখন আর মিশাতে হবে না। মিশাইবা না কেন? মিশাও, মিশাও কইতেছ। তুই কোন সমস্যা হাত ধরেছিস? হাত ছাড় বলছি। হাত তো সারুন যাব না, যেটা মিশাইতে দিছিল আগে ওটা মিশাও, তারপর হাত সারুন। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করলে তো মানুষ হইব, তখন সব মানুষের দিয়ে আমার পরীক্ষা করাইতে হবে। তার সাথে ভালো মানুষ হওয়ার আগে তাড়াতাড়ি মিশাই ফেলো। মিশাও, মিশাও কইতাছি, মিশাও। অনেক ভালো জিনিস মিশাই যাচ্ছ না, অনেক উপকার হইব, তাই না? আচ্ছা, এগুলো থেকে কোনো ক্ষতি আছে? না, এটা খুব উপকারী জিনিস, কোনো ক্ষতি নেই। তাইলে তো এত ভালো জিনিস যেহেতু মিশাইছো, তোমার দিয়ে আগে পরীক্ষাটা করি। এটা কিন্তু তুই একদম ভালো করলি না। আহারে, তুমি বুঝি কাজটা ভালো করতে আসছিলা? এর মূল্য তোকে দিতেই হবে, তোকে আমি ছাড়বো না। আগে নিজের কোয়া থেকে নিজে উঠো, তারপর আমার মূল্য নিও। ছোট লোক কোথাকার, আমি তোকে ছাড়বো না। আর সারাসারি তো পরে, তাড়াতাড়ি যাও, সে হাত দাও, চুলকায় কিন্তু ফুইলা যাবো।
ব্যথা কি আগের থেকে একটু কমে নাই বাবা? কিছুটা কমছে বাপ। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। জানেন বাবা, আমার আব্বাও না মাঝে মাঝে এমন ব্যথা পায় তো, কৃষক তো খেতে খামারে কাজ করতে যায়, অনেক সময় অনেক জায়গায় ব্যথা পাইতো। আর আমি আব্বারে সব সময় এমনি মালিশ করে দিতাম, মালিশ করে সাথে সাথেই আবার কাজে যাইতে পারতো। বাবা একটু দেখেন তো, নিজে নিজে হাতটা এবার না যেতে পারেন কিনা, একটু চেষ্টা করে দেখেন। হাতটা ইজি হয়ে গেছে রে মা। বাহ, হ্যাঁ এই তো। ও মা, হ্যাঁ একদম হাঁটতে পারতেছি রে মা। ও মা, মারে তোর এই সেবা যত্নের, তোর উপর আমার রাগ অনুরাগ মান অভিমান সব দূর হয়ে গেছে রে মা। মারে আসলে আসলে তুই একটা ভালো মানুষ, গুণী মানুষ রে মা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোরে সব সময়ের জন্য ভালো রাখুক রে মা। থাক থাক, সালাম রাখুন। আব্বা আসেন আর একটু হাঁটেন। রে সজীব, তুই একা একা বসে আছিস, বৌমা কই? জানি না। ময়না, বৌমা, এই যে বৌমা, বৌমা এই যে এর মধ্যে একটা শাড়ি আছে, এটা তোমার জন্য নাও। বাবা আপনি আবার আমার জন্য শাড়ি আনতে গেলেন কেন? আমার তো আছেই। আরে বোকা মেয়ে, যতই থাক না কেন, আমি তোমার শ্বশুর না? শ্বশুর খুশি হয়ে তোমাকে দিয়েছে, তুমি আমাকে কষ্ট করে সুস্থ করেছো, তার জন্য এটা গিফট দিলাম। বাবা এই কাপড়টা আমি কবে পরুম? তুমি কবে পরবা? তোমার যেদিন খুশি সেদিন পরবা। বাহ বাহ বাবা, চমৎকার। আমার বাবার মন অনেক বড়। হ্যাঁ, নিজের হেল্পিং হ্যান্ডকে গিফট করতেছে। এই হেল্পিং হ্যান্ড মানে সে বাড়ির বউ, তোর বউ আমার বৌমা, বৌমাকে সম্মান দিয়ে কথা বল। ও আচ্ছা, হ্যাঁ বাবা ঠিক কথা বলেছো, সম্মান তো দেয়াই উচিত। আপনি আপনি করে বলবো এখন থেকে। তাহলে তো অবশ্যই এটা নার্সিংয়ের গিফট, রাইট? তোর যা মনে হয়। ঠিক আছে ময়না ম্যাডাম, সরি আমার ভুল হয়ে গেছে। এখন থেকে আমি আপনাকে আপনি আপনি করে বলবো, ঠিক আছে? উফ, ভুলে গেছি। এই নিন, এইখানে 1000 টাকা আছে। এত কষ্ট করে আপনি আমার আব্বার সেবা যত্ন করেছেন, আব্বাকে সুস্থ করে তুলেছেন, তার জন্য বকশিশ দিলাম। নিন নিন ধরুন। ওমা, কি হলো? কি ব্যাপার? বকশিশ নেওয়ার কথা মনে করে কি আনন্দ পাচ্ছেন, নাকি অতীতের কথা মনে পড়েছে? হয়তো এমন 500-1000 টাকা অনেকেই দিয়েছে। বৌমা, সরি বৌমা, আসলে আমার ছেলেটা আমি মানুষ করতে পারি নাই। ও মানুষের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতেও ভুলে গেছে। তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আমি তোর মায়ের সঙ্গে কথা বলছি। কিরে মুখ পুরি, কাঁদছিস কেন? দাদি দেখো না, বাবা আমার জন্য কি সুন্দর একটা শাড়ি আনছে, দেখো। এটা তো খুশির কথা, কাঁদবি কেন? না না, আমি তো খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। কিন্তু জানো, বাবা আমার শাড়িটা দেওয়ার পর
তোমার নাতনি আমার এই 1,000 টাকা দিল, আর দিয়া এমন একটা বাজে কথা কইল, বাজে ইঙ্গিত করলো, আমার বুকের ভিতর অনেক কষ্ট লাগছে দাদি, অনেক কষ্ট লাগছে। কাঁদিস না তো, কাঁদিস না। এখন তো সবার মন জয় করার সময়, এইভাবে কাঁদিস না। দাদি, আমি সত্যি এই বাড়ির জন্য বেমানা। এই বাড়িতে আমার মানাইতেছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো দাদি, আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আমো না। এই পাগলের মতো কথা বলিস কেন? কোথায় যাবি? বৃষ্টি বলেছে তুই যদি আমার খোকাকে ভালো করতে পারিস তাহলে ও আর একটা কান কেটে কুত্তার গলায় ঝুলিয়ে দেবে। তুই এখন থেকে ওর পেছনে পেছনে চাকু নিয়ে ঘুরবি। দাদি, আমি চাকু নিয়ে ওর পিছনে ঘুরুম কেন? আরে ওর কান কাটতে হবে না? ওই কুত্তার গলায় ঝুলিয়ে দিতে হবে না? দাদি, ওর কান কি সত্যি সত্যি কাটা লাগবো? সত্যি সত্যিই কাটা লাগবে। আমি কি তোর সাথে ফাজলামি করছি? এর তো কথা তো হইলো কান না হয় কাটলাম, কিন্তু কুত্তার গলায় পড়াম কেমনে দাদি? তাই তো, এইটা কেমনে পড়াবি? এইটা আমি ওরে দিয়াই পড়াই নিব। আম্মা, আপনার কারণে কিন্তু সংসার ঝামেলা হচ্ছে। কেন বৌমা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? কোনো কিছু যদি বলতে চাও মন খুলে বলো, আজকে আমি তোমার সব কথা শুনবো। দেখেন আম্মা, আপনার যতই সাফাই গান না কেন, আপনার সাফাইয়ে সবার মন গলতে পারে, আমার মন কিন্তু গলবে না। কেন বৌমা, আল্লাহ কি তোমার মনটা লোহা দিয়ে তৈরি করেছে? আম্মা, আপনি হাসেন না তো। ওই মেয়েটা তো সজীবের বাবাকে ফান্দে ফালায় পঙ্গু করে ফেলতেছিল, আর যখন দেখলো ধরা খেয়ে যাচ্ছে তখন তো একেবারে সুস্থ করার অভিনয় করলো। কি দরকার ছিল ওর সেবা করার? উনি তো এমনি এমনি ভালো হয়ে যেত। দরকার ছিল বৌমা, তুমি যেভাবে সেবা করছিলে এতে অনেক টাইম লাগতো। আমার খোকা সুস্থ হতো নাকি পঙ্গু হয়ে থাকতো এর কোনো নিশ্চয়তা ছিল না। বৃষ্টি সেবা করেছে বলে ও এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পেরেছে। তো তাতে কি হয়েছে? এখন কি তাকে বাড়িঘর মানুষজন সব কিছু লিখে দিতে হবে? বৃষ্টি, তুমি এসে গেছো ভালো হয়েছে। ময়না কিন্তু তোমাকেই খুঁজছিল। কেন ময়না কেন আমাকে খুঁজবে? এই যে তুমি বলেছিলে না, ময়নার সেবায় যদি তোমার খালু সুস্থ হয়ে ওঠে, মানে আমার খোকা, তাহলে তুমি তোমার কান কেটে কুকুরের গলায় মালা করে ঝুলিয়ে দেবে। ও এখন তোমাকে খুঁজছে তুমি কোন কানটা দেবে, ডান কান না বাম কান, এই জন্য। খালামণি, দেখছো ও কত বাজে একটা মেয়ে, ও কিনা আমাকে খুঁজতেছে আমার কান কাটার জন্য। এই ফকিনীর বাচ্চা কিনা আমার কান কাটবে? আচ্ছা বুঝলাম, ও না হয় ফকিন্নির মেয়ে, কিন্তু তুমি তো বড় লোকের মেয়ে, তুমি কেন বাথরুমে সাবান দিয়ে রেখেছিলে? ও খালামণি, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, ওরা সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বৃষ্টি, কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে না। তুমি কেন বাথরুমে সাবান দিয়ে রেখেছিলে? আমি জানি তুমি বাথরুমে সাবান দিয়ে রেখেছো। খালামণি, আমি বাথরুমে সাবান দেইনি, যা কিছু করেছে সব কিছু তো ওই ময়না মেয়েটাই করেছে। আম্মা, আপনি আমার বৃষ্টির নামে এসব অযথা অপবাদ দিয়েন না তো। বৃষ্টি কেন এসব কাজ করবে? বৌমা, যে মেয়ে খাবারে লবণ ঝাল মিশিয়ে দিতে পারে সে এটাও পারে। ওইটা তো বৃষ্টি দুষ্টমি করে করছিল। ও, আসলে আমিও বৃষ্টির সঙ্গে সিরিয়াস না, আমিও বৃষ্টির সঙ্গে দুষ্টমি করছি বৌমা। বৃষ্টি কেন করতে যাবে এসব? দোষ সব ময়নার। তুমি কোনো চিন্তা করো না। তুমি কি ভাবছো আমি ময়নাকে রাখবো নাকি? আমিও তোমাদের সঙ্গে আছি, আমি ময়নাকে তাড়ানোর চেষ্টাই করছি। কি বলেন আম্মা? তুমি কি মনে করেছো যে মেয়েটা আমার নাতির জীবনটাকে একদম নষ্ট করে দিয়েছে, ভাজা ভাজা করে দিয়েছে, তাকে আমি মেনে নিব? আমি শুধু ওসিলা খুঁজছি কিভাবে ওকে এ বাড়ি থেকে বের করা যায়। আমি ওকে তাড়াবই। দাদি, সত্যি ওকে কি করে তাড়াবে বলো? এটা আমি তোমাকে
পরে বলি। ইউ আর গ্রেট দাদি। ময়না, আমি জানি তুই তোর স্বামীকে অনেক ভালোবাসিস, তাই না? হ দাদি, ওনারে ভালোবাসুম না তাহলে কারে ভালোবাসুম? উনি আমার স্বামী। এই দুনিয়াতে ওনারে ছাড়া তো আর আমার ভালোবাসার কোনো মানুষ নেই। সজীব কিন্তু তোকে একটুও ভালোবাসে না, আর বাসবে কি না তাতেও সন্দেহ আছে। আর যতদিন বৃষ্টি এ বাড়িতে থাকবে ওর চোখের সামনে, ততদিন তো তোকে ভালোই বাসবে না। কারণ বৃষ্টি হচ্ছে একটা স্মার্ট মেয়ে, আধুনিক মেয়ে। থ্যাংক ইউ দাদি। তাই আমি একটা বুদ্ধি করেছি, তোদের দুজনের যে কোনো একজনকে এ বাড়ি থেকে চলে যেতে হবে। অবশ্য এখানে তোদের ভয়ের কোনো কারণ নেই, তোদের সামনে একটা সুযোগ আছে। এই সুযোগটা যদি তোরা পার করতে পারিস তাহলে তোরা এ বাড়িতে থেকে যাবি। আমি রাজি আছি দাদি। কি সুযোগ? দড়ি লাফাতে হবে। যে দড়ি লাফানোতে ফার্স্ট হবে সে বাড়িতে থেকে যাবে, আর যে পারবে না তাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। এ কি দাদি, এত কঠিন প্রতিযোগিতা? কিন্তু দাদি, আমি পারুম। যত কঠিন প্রতিযোগিতাই হোক আমি পারুমই। এটা তো কিছুই না। যদি আমার আগুনের উপর দিয়ে লাফ দিতে হয় আমি তাও দিতে পারুম। এই দড়ি লাফানো প্রতিযোগিতায় বৃষ্টি দাঁড়াবে সিঁড়ির পূর্ব দিকে, আর ময়না দাঁড়াবে সিঁড়ির পশ্চিম দিকে। এরপর হচ্ছে দুইজন দুই দিক থেকে দড়ি লাফানো শুরু করবি। যে শেষ পর্যন্ত টিকে থাকবি সে সজীবকে পাবি, আর যে পড়ে যাবি তাকে এ বাড়ি থেকে চলে যেতে হবে। তোর লাফালাফি আমি দেখব, এমন আহত করব না তোকে, সহজে দাঁড়াতেই পারবি। বৃষ্টিরে তো আমি হারামই, ও তো এ বাড়ি থেকে যাইবই। কি বলি তুই? হ্যাঁ, না আমি তো কিছু কই নাই। তুমি কখন আইলা? আমি কখন আছি পরের হিসাব। তুই আমার ঘরে কি করতেছস? তোর এটা কইছিলাম আমার ঘরে আসবি না। আসলে হয়েছে কি, অনেকদিন ধরে তো সাজুগুজু করি না, ভাবলাম আজকে একটু সাজুগুজু করি। ওরে বাবা, হঠাৎ কইরা মনে এত সাজুগুজুর শখ জাগলো কেন? কি কে দেখতে আসবো? না, কেউ দেখতে এবো না তো, তুমি আসো না, তোমার লাগে সাজুগুজু করছি। তোরে কইছি তুই আমার লোকে সাজুগুজু কর? হ্যাঁ, তোরই তো আমার সহ্য হয় না। তোর সাজুগুজু দেখলে আমার রাগ আরো বেশি উঠে যায়। এই যা বাইরা, বাইরে এখান থেকে বলতেছি। আচ্ছা তুমি সবসময় লোক এমন করো কেন? আমার কি দোষ? তোর দোষ কি জানোস? আমার চোখে তুই একটা বাজারের নষ্টা মেয়ে, বুঝছস? যা এখান থেকে যা। ঢং দেখাইতে আসছে। কি ব্যাপার আম্মা, সাত সকালে এখানে কি হবে? বস, দেখবি। শোন, আজ হয় এ বাড়িতে ময়না থাকবে, না হয় বৃষ্টি। দুজনের যে কোনো একজন চলে যাবে এখান থেকে। মানে? হ্যাঁ বৌমা, ওরা দুইজনই সজীবকে ভালোবাসে, এটা কি চলে বলো? এখানে এই জন্য যে জিতবে সে থাকবে, যে হারবে সে বেরিয়ে যাবে। কি বলছো দাদি? আমি তো কিছুই বুঝলাম না। হ্যাঁ দাদু ভাই, দড়ি খেলা চলতেই থাকবে। যে পড়ে যাবে সে বাড়ি থেকে চলে যাবে, যে টিকে থাকবে সে তোর। দাদি, তাহলে আমরা খেলা শুরু করি? হ্যাঁ, আমি বাঁশিতে ফু দিলেই তোমরা খেলা শুরু করবে। ঠিক আছে।
আরে আমার এসব দোয়া টোয়া লাগে না, কারণ তুই তো লাভ দিলেই শেষ। আরে বাবা, আমার দোয়া তো সবসময় তার সাথে আছে, যা তো। দাদি পাশে তাহলে ফু দাও। দাঁড়াও, আমার একটা কথা আছে। সাইড পাল্টাতে হবে। বৃষ্টি, তুমি এপাশে আসো, ময়না তুই এপাশে যা। সাইড পাল্টাও বৃষ্টি। কেন দাদি? তুমি যে সাইডে বলেছিলে আমি তো সেই সাইডেই আছি। না, এটা হবে না। বৃষ্টি ময়নার জায়গায় যাও, আর ময়না তুই বৃষ্টির জায়গায় যা। আমি একটু পাল্টিয়ে দিচ্ছি, যাও না, ওই পাশে যাও। বৃষ্টি, ময়না এই পাশে আয়। সর্বনাশ, একটা লাভ দিলে তো কাজগুলো সব আমার পায়ে ঢুকে যাবে। এখন কি করি? বৃষ্টি, আজ তুমি তোমার জারি জুরি নিজেই ফাঁস করবে, নিজের জালে নিজেই আটকা পড়বে। বৃষ্টি, এটা তো তোমার দাঁড়ানো হলো না। ময়না যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় দাঁড়াও। আমি এই খেলা খেলবো না। কেন বৃষ্টি, ধরা পড়ে গেছো তাই? আম্মা, এখানে ধরা পড়ার কি আছে? ওর হয়তো শরীর ভালো লাগছে না, তাই ও খেলবে না। তোমার বোনের মেয়ে নিজের ফাঁদে নিজেই পড়ে গেছে বৌমা, তাই সে খেলা থেকে বেরিয়ে আসলো। আম্মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবি, একটু পরেই বুঝতে পারবি। এই জায়গায় আর প্রথমে কে দাঁড়িয়েছিল? এখানে তো ময়না। ওই জায়গায় কে দাঁড়িয়েছিল? বৃষ্টি। আচ্ছা, আশিক, যা তো, দা বঠি যা পাস কিছু একটা নিয়ে আয় তো, এই জায়গার মাটি ঘুরতে হবে। দা বটি খেলার মধ্যে একটু একটু অপেক্ষা কর। আপনি না কি যে করেন। এখনই দেখতে পাবে তো আমি কি করি। এখানে তো কাঁচ আর তার কাটা দেখতে পাচ্ছি। বাবা দেখো, কাঁচের টুকরা, লোহা। বৃষ্টি, এইসব এখানে কোথা থেকে আসলো? আমি কি করে জানবো? আমি তো কিছু জানি না। কিভাবে জানবা? গতকাল আমি বলে দিয়েছিলাম কোন পাশে তুমি দাঁড়াবে, কোন পাশে ময়না দাঁড়াবে। এইভাবেই তুমি জেনেছো। তাই তো রাতের আধারে তুমি এই কাজ করে রেখেছো। ময়নার পা ক্ষত হয়ে যেন ময়না হেরে যায়, এ বাড়ি থেকে বেরিয়ে যায়, তাই না? ছি ছি বৃষ্টি, তুমি এত নিচু হতে পারলা? হ্যাঁ, আমি নিচ। এই সব কিছু আমিই করেছি। সব কিছু করেছিলাম শুধু ময়নার জন্য, ময়নাকে হারাবার জন্য। তো কি হয়েছে? কি হয়েছে মানে? এই, তোমাকে আমরা এত আদর করি, স্নেহ করি, আর সেই তুমি আসলে তো একটা বড় ক্রিমিনাল। বাথরুমের সাবানটাও তুমি দিয়েছিলে, তাই না? আমি দিয়েছিলাম, তো কি হয়েছে? যে বৃষ্টিকে তোরা আদর করে, সোহাগ করে, মাথার মণি করে রেখেছিস, সে বৃষ্টির কাণ্ড দেখ, তোদেরকে মেরে ফেলতে চেয়েছে। আর যে ময়নাকে তোমরা অবজ্ঞা করেছো, সারাক্ষণ অবহেলা করেছো, সে ময়না তোমাদের জন্য জান দিতেও প্রস্তুত। সে কি তোমাদের কখনো ক্ষতি করতে চেয়েছে খোকা? কখনো চেয়েছে? হ্যাঁ বৃষ্টি, তুই এখন এই বাড়ি থেকে চলে যা, আর কোনোদিন তুই আমার বাড়িতে আসবি না। খালামণি, তুমিও শেষ পর্যন্ত আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছো? কেন দেবে না? কেন বের করে দেবে না? এই, তুই আমাদেরকে মারবি আর এই মা মরা মেয়েটাকে জেলে পাঠাবি। আমরা তো জীবন হারাবো, আরও জেলে পচে পচে ফাঁসির আসামি হবে, তাই না? সজীব, 30 মিনিট সময় দিলাম। 30 মিনিটের মধ্যে তুই ওকে স্টেশনে পৌঁছে দিবি। জি।
না না খোকা, সজীব যাবে না। সজীবকে নিয়ে ও বাইরে গেলে যে কোনো ষড়যন্ত্র করতে পারে। তুই গিয়ে উঠিয়ে দেয়া যা। হ্যাঁ আম্মা ঠিকই বলেছে, তোর যাওয়ার দরকার নাই, আমি ওকে স্টেশনে পৌঁছে দিয়ে আসছি। দাদি, দাদি তুমি আমার এত বড় শাস্তি থেকে বাঁচাইলা দাদি। আচ্ছা তুই সবসময় এসে আমার পায়ে পরিষ্কার বলতো। ওঠ তো ওঠ, আয় আমার বুকে আয়। দাদু ভাই আয় তো আমার কাছে আয়, আয়। শোন, আমি তোকে একটা কথা বলি, তুই আর কখনো ওকে ভুল বুঝবি না, হ্যাঁ? আমি তোদের দুইজনের মিলন দেখে মরে গিয়ে কবরেও শান্তি পাবো রে। আমি এটাই চেয়েছিলাম। আমি সবসময় তোর সুখ চাই ভাইয়া। তুই আমার একটাই দাদু ভাই। তোদের দুজনকে সুখী দেখে আমি মরে গেলেও কবরেও শান্তি পাবো রে। আল্লাহ গো, এই বৃষ্টির গলা না, চল তো দেখি কি হলো।